আসিফের এপিএস যদি দুর্নীতি প্রমাণিত হয়, এটার জন্য আসিফকেও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। তাকে তো আমোদ ফুর্তি এগুলা করার জন্য পাঠাই নাই। আমরা যেমন হাসিনার বিরুদ্ধে লড়েছিলাম, বন্ধু ভাই আসিফের বিরুদ্ধেও নামতে হয়, আমরা নেমে যাবো। আসিফের জন্য আমাদের আলাদা কোনো দরদের জায়গা নাই। তার কনসার্ন ছাড়া তার পিএস এত টাকা সরাবে এটা সম্ভব না। তাদের আশেপাশের লোকগুলা আঙুল ফুলে কলা গাছ হয়, এটা আমরা সবসময় দেখছি। ক্ষমতা এবং অর্থের হাতছানিটা আসলে নিজেকে সামলে রাখাটা কঠিন। রন্ধ্রে রন্ধ্রে আসলে দুর্নীতি ঢুকে গেছে, আমরা কেউই ওই দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারছি না। নতুন দল হয়ে সাথে সাথে যে ওরা এখন দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। দুর্নীতি যদি প্রমাণিত হয় সেটা যেই হোক তার বিচার হওয়া উচিত। আমরা তো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। দর্শক, আবারও প্রমাণ হলো টাকা এবং ক্ষমতার লোভ কখনো মানুষকে জীবিত রাখে না, মানুষকে একদম অন্ধ করে ফেলে। তার থাকে না কোনো হিতাহিত জ্ঞান। উপদেষ্টা নাহিদের পিএস কোটি টাকা সরিয়েছে তার অ্যাকাউন্ট থেকে। এই টাকা কোথায় নিয়ে গেছে একবার কি জানেন? এ টাকা বাইরে পাচার করে দেওয়া হয়েছে। এই বর্তমানে যারা উপদেষ্টা আছে তারা আগে থেকেই জানে আমরা যদি ক্ষমতা হারাই তাহলে আমাদেরকে এই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। প্রতিটি মানুষের ব্যাংক ব্যালেন্স তদন্ত করা হবে। এজন্য তারা বিভিন্ন নামে, বিভিন্ন লোকের নামে, বিভিন্ন আত্মীয় স্বজনের নামে এসব টাকাগুলো তারা অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে ট্রান্সফার করে দিচ্ছে। এবারে একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল বাংলা ভিশন নিউজ থেকে। তো দর্শক, চলুন এবারে আমরা জনগণের মতামত জেনে আসি কে কি বলছে এই উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। আমাদের রন্ধ্রে রন্ধ্রে আসলে দুর্নীতি ঢুকে গেছে, আমরা কেউই ওই দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারছি না। তো এটাই ভীষণ রকম দুর্ভাগ্যজনক মনে হয় আমার কাছে এই দেশের একজন নাগরিক হিসেবে, যে সততা বা নিষ্ঠা এই জায়গাগুলো থেকে আমরা অনেক দূরে সরে এসেছি এবং এটা খুবই আসলে হতাশাজনক। আমরা আশা করেছিলাম নতুন প্রজন্ম তারা যেভাবে একটা নতুন দিনের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল, সেটা অনেকটাই আমি বলবো যে স্বপ্ন ভঙ্গ আমি বলবো না, কিন্তু আমাদের ভেতরেও একরকম একটা হতাশা তো তৈরি হচ্ছেই যে পরিবর্তনটাই যদি না আসলো তাহলে তো এটা তো আসলে কাম্য না। পরিবর্তনটা কাম্য ছিল। আমরা আশা করি যে আমাদের তরুণ প্রজন্ম অনেক সৎভাবে তারা তাদের কাজগুলো পরিচালনা করবে। এই দুর্নীতিটা আসলে আমাদের কাম্য না। আসলে করাপশনটা আমাদের বাঙালির মজ্জাগত একটা বিষয়। হ্যাঁ, আর এখানে যারা সুপ্রিম লেভেলে থাকে তাদের কনসার্নে তাদের আশেপাশের লোকগুলা আঙুল ফুলে কলা গাছ হয়, এটা আমরা সবসময় দেখছি। তো উপদেষ্টার পিএসের যে ব্যাপারটা, ওরা আসলে বয়সে কম, ছোট মানুষ, ক্ষমতা এবং অর্থের হাতছানিটা আসলে নিজেকে সামলে রাখাটা কঠিন। এবং অবশ্যই আমি মনে করি যে উপদেষ্টার পিএস যেহেতু দুর্নীতিগ্রস্ত হয়েছে, সো এই জায়গাটাতে তার মদত বা তার কনসার্ন অবশ্যই ছিল। তার কনসার্ন ছাড়া তার পিএস এত টাকা সরাবে বা এত টাকা একসাথে গ্যাদার করবে এটা সম্ভব না আমার মতে। না, আমার মনে হচ্ছে এটা তো কিছুটা হলেও একদম কিছুটা হলে আজ করতে পেরেছেন উনি। তখন কিন্তু ওনার এটা একটু বাধা দেওয়া উচিত ছিল বা এটাকে সংশোধন করা উচিত ছিল। কিন্তু এটা কি জন্য কেন জানি মনে হয় না এটার কোনো আমাদের দেশে হচ্ছে কি, যখন রাজনীতিবিদরা যখন ক্ষমতায় চলে যায় বা একটা দায়িত্বে চলে যায়, তখন ওখান থেকে ওনারা কি ডেসপারেট হয়ে যায়। এখানে ওনার আশেপাশের মানুষগুলো সুবিধা নিতে চায়, সেই হিসেবে হইতে পারে। আবার ধরেন কিন্তু উপদেষ্টা নিজে হয়তো ওয়াকিবহাল না ওই ব্যাপারে, এরকমও হতে পারে। আইনটা সবার জন্য সমান হওয়া উচিত, যে উপদেষ্টা হোক কিংবা সাধারণ মানুষ হোক। তো এইখানে যাতে আইনের শাসনটা যদি প্রতিষ্ঠিত হয় কিংবা বিচারটা যদি নিশ্চিত হয়, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো সলভ হয়ে যায়। অনেক বড় আশা নিয়ে যে বাংলাদেশ পরিবর্তন হবে। হাসিনার আমলে আমরা যা যা পাই নাই, যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছি, ওসব অধিকার আমরা পাবো। এর মধ্যে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো উপদেষ্টা মাহফুজ ফেসবুকে হুমকি দেয় যে মরণ পর্যন্ত তোমাদেরকে দেখে নেওয়া হবে। সেই আসলে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে হয়তো আমি এই কথাগুলো বলতে পারি, কিন্তু আমি যখন মন্ত্রী হয়ে যাব তখন আমি অনেক কথা বলতে পারবো না চাইলো। তো মাহফুজ থেকে এই ধরনের কথা পাওয়া, এটা আমাদের জন্য কখনো এটা আমরা আশা করি নাই। তাদের দুর্নীতি যদি আসিফের এপিএস যদি দুর্নীতি প্রমাণিত হয়, আমি মনে করি এটার জন্য আসিফকেও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। এইখানে আসিফ আমার ভাই ব্রাদার না, মাহফুজ আমার ভাই ব্রাদার, আমি এসব ভাই ব্রাদার এগুলা টিএসসিতে হবে। মন্ত্রণালয়ে গিয়ে সে আমার ভাই ব্রাদার না, সে পুরা বাংলাদেশের 18 কোটি মানুষের এখানে প্রতিনিধিত্ব করতেছে। একটা টাকার দুর্নীতি করা মানে তাকে শাস্তির আওতায় আনতেই হবে। তাকে তো আমরা একটা দায়িত্ব নিয়ে পাঠাইছি ওই জায়গায়, তাকে তো আমোদ ফুর্তি এগুলা করার জন্য পাঠাই নাই। এটাই সে যাই হোক, আমরা যেমন হাসিনার বিরুদ্ধে লড়েছিলাম, যদি আমাদের বন্ধু ভাই আসিফের বিরুদ্ধেও নামতে হয়, আমরা নেমে যাব। আসিফের জন্য আমাদের আলাদা কোনো দরদের জায়গা নাই। সে যখন মন্ত্রী তখন সে একজন মন্ত্রী, স্রেফ একজন মন্ত্রী, তাকে আমরা সেই হিসাবেই দেখবো। তার এপিএস দুর্নীতি করলে এপিএসকে যেমন শাস্তি দিতে হবে, তার সাথে জড়িত আসিফ তাকে অ্যাপয়েন্ট করছে, যেহেতু সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ওখানে এপিএস হয়েছে, করতে পারে না, সে নিশ্চয়ই জানে এটা। তারপরেও এগুলা অভিযোগ হয়তো ওঠানো যায়,
কিন্তু এগুলা তো প্রমাণ হওয়ার বিষয়, দুদক থেকে তলব করছে, এরপর প্রমাণ হবে। যদি প্রমাণিত হয় আসিফ এগুলা জানে, তাহলে আসিফকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এমন দৃশ্য নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কিছুটা লজ্জাজনক, যে আমাদের সেনা সদস্যরা একটা গাড়ির চাকার নিচে শুয়ে যাচ্ছেন, তাও একটা আর্মির যে গাড়িগুলো আছে অফিসারদের বহনকারী, সেই গাড়িগুলোর চাকার নিচে, যে একদম বুকের উপর দিয়ে চাকা, আপনি চালাইয়া যাইতে হবে, একদম জীবন দিয়ে ফেলবো। কেন? চাকরি ফিরে পাবার আশায়। আজকে প্রেস ক্লাবের সামনে যে প্রেক্ষাপট বা দৃশ্যপট আমরা দেখেছি, আমি মনে করি এটা সেনাবাহিনীকে বা আমাদের যারা সাবেক সেনা সদস্যরা আছেন, বরখাস্ত হয়েছেন, আপনাদেরকে একসাথে বসে এটা সর্ট আউট করা দরকার। কারণ এগুলো সেনাবাহিনীর দুর্বলতা প্রকাশ করে। যদি আপনাদের দাবি ন্যায্য হয়ে থাকে, যদি আপনারা লিগেল হয়ে থাকেন, আমরা আশা করবো সেনাবাহিনী বিষয়টাকে মূল্যায়ন করবে। তবে এই মুহূর্তে বাংলাদেশে মব জাস্টিসের একটা দৃশ্য সব জায়গায় আছে, মানে জোর করে অনেক কিছু করারও প্রবণতা আছে। 10 জন হয়তো নিরপরাধী, বাট একজন অপরাধী, সেও কিন্তু এর মাঝখান দিয়ে গিয়া নিরপরাধীদের সাথে ঢুইকা নিজের অপরাধকে ঢাকার জন্য কিন্তু চেষ্টা করছেন। 4 দফা দাবি আদায় আন্দোলন করছে সশস্ত্র বাহিনীর চাকুরিচ্যুত সদস্যরা। এর অংশ হিসেবে আজকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তাদের একটা বৈঠক হয়েছিল সেনা কর্মকর্তাদের সঙ্গে। তবে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় তারা কর্মকর্তাদের গাড়ি আটকে গাড়ির সামনে শুয়ে পড়েন। এই যে আপনারা শুয়ে পড়লেন, এইটাতে আসলে কি আদায় হবে? আপনাদের দুর্বলতাই তো প্রকাশ হলো। আচ্ছা, সেনাবাহিনীর চাকরি আপনি রিটার্ন নিবেন এভাবে গাড়ির চাক্কার তলে শুইয়া? এটা হবে ভাই? এটা তো একটা বাচ্চা টাইপের অ্যাক্টিভিটিস হয়ে গেল না? এখানে চাকরিচ্যুত সৈনিক হিসাবে আজকে 3 বাহিনী মিলিয়ে প্রায় 600 জন, তাদের বক্তব্য তারা চাকরিচ্যুত হয়েছে। বাধ্যতামূলক পেনশনে পাঠানো হয়েছে অনেকেই, কোর্ট মার্শাল করে চাকরিচ্যুত করা হয়েছে। তো তাদের বক্তব্য, অন্যায়ভাবে চাকরিচ্যুতি আমরা মানি না। এখন সবার বেলায় কি অন্যায় হয়েছে, নাকি কতিপয় মানুষের বেলায় অন্যায় হয়েছে? যদি অন্যায় হয়ে থাকে, সেটা কেন হয়েছে? এগুলোকে প্রয়োজন আরেকবার রিইনভেস্টিগেশন করে বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করা উচিত, যেন মানুষের কাছে সেনাবাহিনীর প্রতি যেই আস্থা, ন্যায়পরায়ণতা, এটা যেন ঠিক থাকে। নাম্বার 2 হচ্ছে, আমাদের যারা বরখাস্ত সৈনিকরা আছেন, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে যে আপনারা সবাই যারা আন্দোলনে আসছেন, সবাই কি দুধের দোয়া মানে একদম পবিত্র, নাকি আপনাদের ভিতরেও গরুর মতো ধোয়া 2-4টা আছে? এখানে অনেক কিছু কিন্তু কারেক্টেড। এই ধরনের দৃশ্য অন্তত সেনাবাহিনীর সদস্যদের বেলায় আমরা মনে করি যে এটা দেখার মতন নয়। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত দেখে এ পর্যন্ত এসেছেন, শুধুমাত্র আপনাকেই আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিটি সময় বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে রাজনৈতিক প্রাঙ্গণে কোথায় কি ঘটনা ঘটছে, সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি খুঁজে বের করে তারপরে এক ভিডিওর মধ্যে আপনাদের সাথে সুবিধার জন্য প্রচার করে থাকি। তো দর্শক, পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরও আলোচিত সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।